তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যখন উত্তপ্ত বীরভূম, তখন বর্ধমানে শাসক দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠছে। এবার দুস্থদের কম্বল বিতরণের নামেও তোলাবাজির অভিযোগ ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। কম্বলের জন্য টাকা চাইতে দলবল নিয়ে গুদামে চড়াও, অকথ্য গালিগালাজ। ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে জোর বিতর্ক বর্ধমানে। গুদামের কর্মী শেখ আরজুর দাবি, ভিডিওতে যাকে হুমকি দিতে দেখা যায় তিনি বর্ধমান ১ নম্বর ব্লকের ভোতারপাড়ার তৃণমূল নেতা শেখ মালিক। আমাকে ১০০ পিস কম্বলের টাকা চাওয়া হয়, সেই টাকাটা আমি দিনাই বলে আমার উপর ওরা চড়া হয় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে মারতে থাকে। শেখ আরজুর অভিযোগ, কম্বলের টাকা না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়। বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আমার উপর প্রাণনাশের হুমকি, এমনকি আমার হাত পা কেটে নেবে বলেছে শেখ মালিক। শাসক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলকে তুলোধনা করেছে বিরোধীরা। এই তোলামূল কংগ্রেসের এটাই নীতি, এদের দুটো দাঁত হাতির মতো, একটি দেখানোর একটি খাওয়া। এরা সমাজসেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে। আজকে তোলার নেশায় মত্ত হয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন দস্তুর তৈরি করেছে যে তোলার টাকা দাও, না হলে তৃণমূলের হাতে মার খাও। যে পুলিশ প্রশাসন কি করছে? যদিও অভিযুক্ত নেতা ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিতর্ক থেকে দূরত্ব রাখার চেষ্টা করছে তৃণমূল। বেআইনি ব্যবসা করছে, কি ব্যবসা করছে জানতে গিয়েছিল এবং ওদের কিছু লিভার ছিল এবং আরজি ছিল, আমাদের কর্মীদের ওপর চড়াও হয়। এবং যে ভিডিওটা ভাইরাল বলছেন ওইটা কার বলা, কে, ওইটা এখন প্রমাণ করাতে হবে। শীতে দুস্থদের কম্বল বিতরণ হয় নানা জায়গায়। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের তোলাবাজি থেকে বাদ যাচ্ছে না সমাজ সেবাও। আর কত তোলা তুলবে তৃণমূল? সেই অভিযোগের কতটা সত্যতা আছে নিশ্চয়ই তদন্ত করে দলের পক্ষ থেকে দেখা হবে এবং তিনিও থানায় অভিযোগ করেছেন, থানাও তদন্ত করছে। তো আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যদি কেউ কারুর ওপর কোনো চাপ সৃষ্টি করে কোনো কিছু করে সেটা অন্যায়। হুমকি দিয়ে টাকা জোগাড় এবং দান করে নাম কেনার চেষ্টা হবে? পূর্ব বর্ধমান থেকে মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এদিকে আবার আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগের তো শেষ নেই। এবার কোর্টের নির্দেশে সেই বাড়ি ভাঙা পড়ল বাঁকুড়ায়। আর এখানে বলে রাখা ভালো যে এই আবাস যোজনার বাড়ি তৈরিকে কেন্দ্র করে খুনোখুনি পর্যন্ত হয়ে গিয়েছে। জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ, তাই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখন বাঁকুড়া আবাস যোজনার বাড়ি ভাঙা শুরু করল পুরসভা। আবাস প্রকল্পের টাকায় নির্ণীয়মান বিতর্কিত বাড়ি অবশেষে ভেঙে ফেলার কাজে হাত লাগালো বাঁকুড়া পুরসভা। আজ সকাল থেকে বাঁকুড়া শহরের 11 নম্বর ওয়ার্ডের নতুন চটি এলাকায় বিতর্কিত সেই বাড়ি ভাঙার কাজে হাত লাগায় বাঁকুড়া পুরসভা। এই বাড়ি তৈরিকে কেন্দ্র করে গত কয়েক মাসে অনেক কিছুই দেখেছেন নতুন চটি এলাকার বাসিন্দারা। বাড়ি তৈরি নিয়ে উপভোক্তার সঙ্গে প্রতিবেশীর বিবাদ ছিল। উপভোক্তা পিন্টু রুইদাসের সঙ্গে প্রতিবেশী মথুরা মোহন দত্তর বিবাদ। অভিযোগ, মথুরা মোহনের জায়গায় বাড়ি তৈরি করেছিলেন পিন্টু রুইদাস। বিবাদের জল গড়িয়েছিল আদালতেও। 16ই অক্টোবর কলকাতা হাইকোর্ট অবৈধ নির্মাণ ঘোষণা করে পিন্টু রুইদাসের 2 তলা বাড়ি বাঁকুড়া পুরসভাকে ভেঙে ফেলার নির্দেশ দেয়। আর তারপরই অঘটন। অভিযোগ, আক্রোশে প্রতিবেশীর উপর চড়াও হন পিন্টু রুইদাস। ধারালো অস্ত্র দিয়ে মথুরা মোহন এবং তার ছেলের উপর হামলায় মৃত্যু হয় অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার ছেলের। ওদিকে পৌরসভা থেকে পাঠিয়েছে, পুলিশ চাবি খুলে দিয়েছে, আমরা ভাঙাভাঙি শুরু করবো। গোটা বাড়িটা ভাঙা। কারা অর্ডার দিয়েছে? পৌরসভা থেকে আমাদেরকে পাঠিয়েছে। জোড়া খুনের ঘটনায় সেই সময় তোলপাড় হয় বাঁকুড়া শহর। যাকে কেন্দ্র করে এত কিছু, সেই আবাস যোজনার বাড়ি শনিবার থেকে ভাঙা শুরু করল বাঁকুড়া পুরসভা। প্রতিবেশী জমিতে কিভাবে আবাস যোজনার বাড়ি তৈরি? কোর্টের নির্দেশে এখন ভাঙা পড়ছে ঠিকই, কিন্তু আগেই কেন পুরসভার নজরে এলো না বেআইনি নির্মাণ?
এখানেই বাঁকুড়া পুরসভার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে সরব বিজেপি। আজকে ধরুন এই পিন্টু যে ব্যক্তি মাস্টারমশাই জমির ওপরে যে অবৈধভাবে বাড়ি করেছে সেটা হাউস ফর অল, আমরা বারে বারে দাবি জানাচ্ছি। আমরা বিগত দিনে পৌরসভা ঘেরাও করেছিলাম, প্রতিবাদ জানিয়েছি যে এই হাউস ফর অল যে বাড়িটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিভাবে হলো, তাহলে কি ধরা যেতে পারে যে এই পৌরসভার কোথাও গাফিলতি জড়িয়ে আছে? আর দ্বিতীয়ত আমরা কোথাও শুনতেও পেয়েছি যে যে দুষ্কৃতী ধরা পড়েছে সে কোথাও শাসক দলের মদতে কাজ করেছে, সেই টাকা আটকে যাওয়ার পর সেইভাবে কিভাবে দুতলা বাড়ি হচ্ছে। তাহলে আজকে বাঁকুড়া পৌরসভার যে গাফিলতি, আজকে যিনি পৌর প্রধান আছেন সঙ্গে ওখানে কাউন্সিলর আছেন, তাহলে তার কোথাও না কোথাও গাফিলতি আছে। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছে বাঁকুড়া পুরসভা। তাদের দাবি, পুরসভার তো দায় নয়, পুরসভা তো আর ঘর করে দেয়নি, পুরসভা তো আর ঘরটা করে দেয়নি। যার যখনই কমপ্লেন আসে তারপরেই তার বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয়। প্রথমবারে যে নিয়মটা ছিল সেই নিয়ম ছিল যে বাড়ি করার আগে বেনিফিশিয়ারি 1 কিস্তি টাকা পাবে, তারপরে সে বাড়িটা তৈরি করবে। সেই কারণেই তার প্রথম কিস্তি 50,000 টাকা তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। কিন্তু যখনই মথুরা মোহন দত্ত যখনই কমপ্লেন করে তারপরে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে দেখে সেই বাড়ি স্টক করে দেওয়া হয়। তাকে বারবার বলা হয় যে আপনি পৌরসভার নিয়ম মেনে চলুন। বাঁকুড়া পুরসভা যেটা জানিয়েছে যে আবাস প্রকল্পে বরাদ্দ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল এই বিতর্কিত বাড়িটি তৈরি করার ক্ষেত্রে। যদি তেমনটাই হয়ে থাকে, মাঝপথে যদি বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারপরও কিভাবে সেই বাড়ির নির্মাণ কাজ চালিয়ে গিয়েছিল উপভোক্তা পিন্টু রিদাস, সেই প্রশ্নও কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কালীঘাটে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ঘটনায় 55 জন মহিলা চাকরি প্রার্থীর জামিন, 4 জন পুরুষ চাকরি প্রার্থীর জেল হেফাজত। 25শে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। পুলিশের বিরুদ্ধে গতকাল ওঠে বলপ্রয়োগের অভিযোগ, অথচ সেই পুলিশই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে আনলো বলপ্রয়োগের ধারা। কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। শিক্ষা সমস্ত লোকগুলো জেলে রয়েছেন। আমরা আজকে চাকরি চাইতে গিয়ে আমাদের রাতভর আমাদের থানার কাস্টাডিতে থাকতে হলো। এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গের জন্য লজ্জাজনক এইটা। আমাদের হকের চাকরি চাইতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, শান্তিপূর্ণ আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। তো সেই ডেপুটেশনে গিয়ে যে আমাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হবে সেটা আমরা ভাবতে পারিনি। একটু কাতর নিবেদন ও ডেপুটেশনের জন্য গিয়েছিলাম যে মাননীয় আমাদেরকে নিয়োগটা দিন। আমাদের বয়সটা চলে যাচ্ছে, আজকে 10-12 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি, আর লকআপে আমাদেরকে এইভাবে আটকে রেখে দিল।